সবাইকে স্বাগত জানাচ্ছি নিয়মিত অনুষ্ঠান অভিবাসীর আদালতে। সানের সাথে আছি শোভন আরেফ। অভিবাসন প্রত্যাশী মানুষকে সচেতন করতে আমাদের এই অনুষ্ঠান। আলোচনায় আমাদের সাথে থাকেন বিভিন্ন অভিবাসন ইস্যুতে সমস্যাগ্রস্ত নাগরিক এবং একই সাথে তাদের সমাধান দেওয়ার জন্য বিশেষজ্ঞরা। আমাদের সাথে আজকে যারা আছেন তাদের সাথে পরিচিত হয়ে নেই। বিশেষজ্ঞ প্যানেলে আমাদের সাথে আছেন রামরু নির্বাহী পরিচালক ডক্টর সিআর আবরার এবং আছেন অভিবাসন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম। দুজনকেই স্বাগত জানাচ্ছি এবং যেমনটি বলছিলাম আমাদের সাথে স্টুডিওতে যুক্ত আছেন 4 জন ভুক্তভোগী। আমাদের সাথে আছেন শুভ শিকদার, আছেন সানজিদা ইসলাম, সানোয়ার বেগম এবং সারোয়ার হোসেন। আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি। আপনাদের কাছ থেকে শুনবো আপনাদের বিভিন্ন সমস্যার কথা, তার সমাধান দেওয়ার জন্য তো আছেন বিশেষজ্ঞরা। এবং আগেই জানিয়ে রাখি যে আজকে আমরা একটু বিশেষভাবে আজকে আমাদের যে নিয়মিত অনুষ্ঠান সেটি সাজিয়েছি, একটু বেশি সময় নিয়ে আলোচনা করার সুযোগ রয়েছে আমাদের। সুতরাং আপনাদেরও সুযোগ রয়েছে সরাসরি টেলিফোনে আমাদের সাথে যুক্ত হবার। দর্শকরাও আপনারা সুযোগ পাবেন সরাসরি টেলিফোন করার, যে টেলিফোন নাম্বারটি এখন স্ক্রিনে আপনারা দেখছেন সেখানে। এবং অভিবাসন সংক্রান্ত যে কোনো তথ্য জানতে আপনারা ডায়াল করতে পারেন রামরুর 333 বা 333 নাম্বারে। যেটি বলছিলাম ডক্টর সিআর আবরার এবং ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম, ও 2024 সাল এইটি আসলে পুরো বাংলাদেশের জন্য, আমাদের জন্য একটি বিশেষ সময় আমরা আসলে পার করেছি। সব সেক্টরেই রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, সেই সাথে নিশ্চিতভাবেই বলা যায় যে অভিবাসনের মতো একটি বড় সেক্টর, সেখানেও নিশ্চয়ই কিছু পরিবর্তন এসেছে। ডক্টর সিআর আবরার, শুরুতে যদি আপনার কাছে যাই, এই পরিবর্তনটিকে মানে 2024-এর একটা পরিবর্তন, সামনে 2025 একটা মাঝামাঝি সময়ে হয়তো আমরা আছি, অভিবাসন সেক্টরে আসলে আপনি জিনিসটাকে কিভাবে দেখছেন, তার প্রভাব কিভাবে? না, অবশ্যই বলেছেন, এটা একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং সনাতনীভাবে যেভাবে কাজ এগুচ্ছিল তার থেকে আরও মানে এটা উল্লম্ফন একটা দরকার ছিল এবং আমরা আশা করছি যে কাজ যেভাবে গোছানো হচ্ছে এটা আরও হয়তো গতিশীল হবে। তবে দু একটা সিমটম আমি যেটা বলবো, দু একটা এখানে আমরা বলতে পারি যে মধ্যপ্রাচ্যের বাজারে যখন ইউএইতে আমাদের যে অভিবাসী শ্রমিকরা তারা যে বড় রকমের একটা ভূমিকা পালন করেছিলেন এই রাজনৈতিক পট পরিবর্তনের ক্ষেত্রে, এবং তারা আবেগেরময়, তারা সেই দেশে তারা মিছিল মিটিং করেছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে তাদের উপরে একটা বড় ধরনের একটা নেমে এসছিল এবং সেটার ব্যাপারে গত সরকার সেই সময় কোনো রকমের কোনো দায়িত্ব সেখানে নেননি। সেই পরিপ্রেক্ষিতে নতুন সরকার আসার পরে প্রধান উপদেষ্টার নিজের উদ্যোগে তাদেরকে সেখান থেকে যে মুক্ত করে দেশে যে নিয়ে আসা, আই থিঙ্ক এটা একটা বড় রকমের একটা সিগন্যাল দেয় যে কতখানি এদিক থেকে তাদের আন্তরিকতা ছিল। একই রকমভাবে ওনার দায়িত্ব গ্রহণের পরে স্বল্প সময়ের জন্য হলেও আমাদের আরেকটা সম্ভাব্য যে শ্রমবাজার মালয়েশিয়া, তার যে প্রধানমন্ত্রী তিনি দেশে ফিরে এসছেন, তিনি আমাদের দেশে বেড়াতে এসেছিলেন অল্প সময়ের জন্য হলেও, এবং সেখানেও যে এখানে তাদের কাছে যে এই দাবিটি উত্থাপন করা হয়েছিল বা যে প্রস্তাবটি উত্থাপন করা হয়েছিল যে এখানে আমাদের যারা শ্রমিক যারা যেতে পারেননি সব কাজ শেষ হওয়ার পরেও তাদেরকে নিয়ে যাওয়া, সেটাও আমি যতটুকু জানি সেটাও এগুচ্ছে। কাজে এগুলো ইন্ডিকেশন যে সরকার যদি উদ্যোগী হন তাহলে এগুলো এগোতে পারে। এবং আমি মনে করি যে এই যেহেতু এটা একটা থ্রাস্ট সেক্টর, এটাকে যথেষ্ট গুরুত্বের সাথে এটাকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার এবং তার জন্য রাজনৈতিক উইল, সদিচ্ছা, সেটাই সবচেয়ে বেশি জরুরি এবং আমরা দেখতে চাই যে এটাকে ফলো আপ, এই উদ্যোগগুলোকে ফলো আপ করার জন্য হয়। ধন্যবাদ। রাজনৈতিক সদিচ্ছার কথা বলেছেন, এটি একটি অর্থনৈতিক প্রভাব রয়েছে, সামাজিক প্রভাবও নিশ্চয়ই রয়েছে। সেই বিষয়গুলো নিয়ে আপনাদের কাছে আরও বিস্তারিত জানবো। ডক্টর নুরুল ইসলাম, আপনার কাছে যাবার আগে আমাদের সাথে যারা আছেন তাদের কথা একটু শুনে নিতে চাই। শুভ শিকদার, শুরুতে যদি আপনার কাছে আসি একটু জানাবেন যে আসলে আপনি বোধহয় সৌদি আরবে সিঙ্গাপুরে গিয়েছেন। হ্যাঁ, সিঙ্গাপুরে গিয়েছেন। সিঙ্গাপুরের ক্ষেত্রে আসলে কি ঘটেছিল আপনার ক্ষেত্রে একটু আমাদের কিছু জানান, মাইক্রোফোনটা একটু কাছে নিয়ে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শুভ শিকদার, আমার বাসা টাঙ্গাইল, গ্রাম বাউইখোলা। আমি 2013 সালে স্কেলের মাধ্যমে পাইপ ফিটিং ট্রেনিং সেন্টার, পাইপ ফিটিং এর কাজের উপর ডিপেন্ড করে স্কেল করি। স্কেল করার পর 5,50,000 টাকা বিনিয়োগে আমি সিঙ্গাপুরে পাড়ি জমাই। তখন আমার বেসিক স্যালারি ছিল 40,000 টাকা। 40,000 টাকা বেসিক স্যালারি হওয়ার পর আমি দীর্ঘ 5 বছর কাজ করার পর
আমার নতুন আরেকটা স্কেল করি এয়ারকন টেকনিশিয়ানের উপর। এয়ারকনের উপর তখন আমি বাংলাদেশে ব্যাক করি। আবার 18 সালে আমি আবার সিঙ্গাপুরে ইন করি এয়ারকন কোম্পানির উপর, এয়ারকন কাজের উপর আমি কোম্পানিতে ঢুকি। তখন আমার বেসিক স্যালারি ছিল 1,30,000 টাকা। আদার্সে ওই সময় কাজ করার ক্ষেত্রে তখন 1,30,000 টাকা স্যালারি আসে। তখন আমার অনেক ঋণ ছিল, এই ঋণগুলো আমি পরিশোধ করি। নতুন ভবন তৈরি করার জন্য লাইন কিনি, সেখানে বাড়ি স্থাপন করি। এরপর পাশে বাসা করার জন্য নতুন জমি ক্রয় করি, সেখানে বাসা স্থাপন করি। সেখান থেকে আলহামদুলিল্লাহ এখন অনেক টাকা ইনকাম হচ্ছে। আমার এক ছোটো ভাই আছে, সেও বর্তমানে সিঙ্গাপুর থাকে। আমি ট্রেনিং সেন্টারের মাধ্যমে সিঙ্গাপুরে ইন করাইছি, সেও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আচ্ছা শুভ শিকদার, একটা জিনিস, ধন্যবাদ আপনার বক্তব্যে। আমরা যেটা দেখছি যে একটা সুন্দর প্রত্যাশা নিয়ে গিয়েছিলেন এবং সেটির প্রতিফলন আপনি পেয়েছেন। এই যে আপনি বললেন যে স্কিল ট্রেনিং করে গেছেন, প্রশিক্ষণ নিয়ে গেছেন, এইটা কি আপনাকে সেখানে যে ভালো কাজ পেতে, ভালো উপার্জন করতে সহায়তা করেছে? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা, এরকম তো অনেকেই আছেন যারা কোনো রকম প্রশিক্ষণ ছাড়াই যান, মানে তাদের সাথে যারা প্রশিক্ষণ নিয়ে যান তাদের কোনো পার্থক্য আপনারা সেই কর্মক্ষেত্রে গিয়ে সেটা কি দেখেন? কর্মক্ষেত্রের ক্ষেত্রে আপনি সিঙ্গাপুরের ক্ষেত্রে আপনি স্কিল করে যাওয়াটাই মূলত ভালো। যারা আনস্কিলে যায় সেখানে যাওয়ার সুযোগ আছে। আপনি যদি ডিপেন্ড করেন আনস্কিলে ঢুকে ওই জায়গায় কাজ করার সুযোগ আছে, আপনি সুন্দরভাবে ওই জায়গায় আপনার গভর্নমেন্ট আপনাকে সুযোগ করে দেবে আপনি নতুন স্কিল করার জন্য। স্কিলটা করলে আপনার 18 বছর স্কিল হবে, আপনি লং টাইম থাকতে পারবেন। আপনার লং ওয়ে, আপনার জার্নিটা লং ওয়ে হবে, আপনার দেশের জন্য এবং দেশের মানুষের জন্য আপনি ভালো কিছু করতে পারবেন। জি, অনেক ধন্যবাদ। আমরা শুভ শিকদারের কথা শুনছিলাম, তার একটি শুভ পরিণতি আমরা দেখলাম। ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম, আপনি দীর্ঘদিন এই অভিবাসন সেক্টর নিয়ে কাজ করছেন, বিশেষ করে আমরা জানি বিএমইটিতে আপনি প্রশিক্ষণের জায়গাগুলো দেখেছেন। প্রশিক্ষণ নিয়ে যাওয়ার সুবিধাটা কি আসলে, মানে যদি না নিয়ে যায় তাহলে আসলে তাদেরকে কি কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, আপনার অভিজ্ঞতা কি বলে? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের দেশে যারা যাচ্ছেন তার একটা মেজর পোর্শন যাচ্ছেন আনস্কিল হিসাবে, আপনি জানেন, এবং তারা বিভিন্ন ধরনের সমস্যায় পড়ছে। অর্থাৎ প্রশিক্ষণ নিয়ে গেলে সব দিক থেকেই সুবিধা, এবং তাদের যত ধরনের সমস্যা সবই হয় কিন্তু আনস্কিল ওয়ার্কারদের। যারা স্কিল ওয়ার্কার যায় তাদের বেতন বেশি, সম্মান বেশি, কাজের পরিবেশ ভালো এবং সমস্যাও কম। সেই জন্য আমি সবসময় সাজেস্ট করব যে বিশ্বে যেহেতু এখন দক্ষ কর্মীর চাহিদা বাড়ছে এবং অদক্ষ কর্মীর চাহিদা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, সেজন্য আমাদের দেশ থেকে সারা জীবন তো এই অদক্ষ কর্মী যাওয়া চলমান থাকতে পারে না। সেজন্য আমাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, প্রশিক্ষণ ব্যবস্থা রয়েছে। এটা সুযোগ নিয়ে যেন সবাই কোনো না কোনো ট্রেডে প্রশিক্ষণ নিয়ে বাইরে যায়, তাহলে তার বেতন ভালো থাকবে এবং তারা খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে এবং তার মাইগ্রেশনটা সাস্টেনেবল হবে, তারা ফিরে এসেও কিছু করতে পারবে। আপনার অভিজ্ঞতা কি বলে, মানুষের প্রবণতাটা কোন দিকে? প্রবণতা আসলে স্কিল না হয়ে যাওয়ার বেশি, মানে যে কোনোভাবে যেতে পারলে এটা আমাদের দমন করতে হবে, তাদেরকে বুঝাতে হবে, অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করতে হবে যে আপনি যদি যে কোনোভাবে যান তাহলে আপনার জন্য সমস্যা ক্রিয়েট হবে, বরং আপনি যদি কোনো না কোনো দক্ষতা নিয়ে যান তাহলে সেখানে ভালোভাবে কাজ করতে পারবেন। এই যে ওনার যে কথাটা আমরা শুনলাম, উনি কিন্তু গিয়েছিলেন প্লাম্বার হিসেবে, প্লাম্বার থেকে উনি এসি টেকনিশিয়ান হয়েছেন এবং বেতন 40,000 থেকে 1,30,000 টাকা হয়েছে। এটা ওনার নিজের একটা উদ্যোগের কারণে। স্কিলটাকে উনি আরও ইন্টেন্সিফাই করেছেন, ওখানে আরও গিয়ে আরও ভালো করে আরও শিখে আরেকটা স্কিল করে তারপরে বেতনটাকে ডবলেরও বেশি করেছেন, 3 গুণ করেছেন। এটা মানে তাকে ধন্যবাদ দেওয়া উচিত যে এই ধরনের যদি প্রবণতা প্রত্যেকটা দক্ষ কর্মী থাকে আমাদের দেশে, যে আমি দক্ষ হয়ে যাব এবং গিয়ে আরও মাল্টি স্কিল এখানে অর্জন করব, তাহলে বাংলাদেশের ইমেজ বা ব্র্যান্ডিং যেটাকে আমি বলি এটা আমরা অর্জন করতে পারবো এবং সমস্যাও অনেক ক্ষেত্রে দূর করতে পারবো। ধন্যবাদ। ডক্টর সিয়াদ, আপনার দক্ষতা এবং অদক্ষতা, মানে যেটি বলছিলেন ডক্টর নুরুল ইসলাম, যে মানুষের প্রবণতাটাকে যে কোনোভাবে বিদেশে যাবার, আপনি অভিবাসন সেক্টর নিয়ে দীর্ঘদিন কাজ করছেন, এই প্রবণতা, মানুষের এই ঝোঁক এবং ঝুঁকি নিয়ে বিদেশে যাবার বিষয়টি আপনি অনেক ভালো জানেন। কিন্তু এই যে দক্ষ হয়ে যাওয়ার বিষয়টি, এটিকে কেবল সরকারের উপর নির্ভর করে কিনা, মানে সরকারই সচেতন করবে, তাদের সুযোগ করবে, সাধারণ মানুষের মধ্যে এই বোধটা আসবে কবে কিংবা কিভাবে আনা যেতে পারে? না, এই দায়িত্ব তো অবশ্য মানে একেবারে স্কুল থেকে শুরু করে আমাদেরকে এই জিনিসগুলোকে জানাতে হবে যে আমাদের সার্বিক যে শিক্ষা কাঠামো
সেখানে স্কিলের কিন্তু খুব একটা গুরুত্ব সেখানে দেওয়া হয় না। বরং কেউ যদি টেকনিক্যাল পড়তে চায়, যদি প্রথম থেকেই পড়তে চায়, পরিবার থেকে একটু বোধহয় হবে যে তুমি নর্মাল ইউনিভার্সিটিতে তুমি যাচ্ছ না, তুমি স্কিল ট্রেনিংয়ে তুমি কেন যাচ্ছ, বা কলেজে যদি যায়, এ ধরনের একটা কিন্তু অনীহা, এক ধরনের যেটাকে বলা যায় স্টিগমাটাইজেশন, যে হাতের কাজের সাথে সামাজিক যে সামাজিক একটা ইসের সাথে এখানে একটা জড়িত, কাজে সেই ইসের থেকে বেরোতে হবে। আমি তো মনে করি আমাদের যারা তরুণ যারা রয়েছে, তারা বিদেশে হাজারো রকমের কাজ রয়েছে, যেই কাজ তারা মানে হার্ড স্কিল না শিখেও তারা করতে পারে। যেরকম ধরেন এখানে ট্যুরিজম সেক্টর, তারপরে যেটা হচ্ছে হোটেল, হসপিটালিটি, এ সমস্ত সেক্টরে যেই ধরনের খুব সফট স্কিল সেখানে দরকার, আইটি রিলেটেড কাজ, অনেকগুলো কাজ রয়েছে যেখানে মানে খুবই অল্প সময়ের মধ্যে সেগুলো অর্জন করা সম্ভব, এবং বাইরে গিয়ে ভালো বেতনে, এবং যেটা বলেছেন তাদের সুরক্ষা একেবারে নিশ্চিত, মোটামুটিভাবে নিশ্চিত থাকে। যদি তারা সমস্যায় পড়েন, সেই সমস্যাগুলোর কিন্তু পরিত্রাণও সেখানে রয়েছে, আইন কানুনের মধ্যে দিয়ে সেটা হবে। কিন্তু একজন আনস্কিল ওয়ার্কার, তারা গিয়ে যখন সেখানে যান, তারা প্রথমে জানেনই না কোন জায়গায় তাদেরকে পরিত্রাণের জন্য যেতে হবে, যদি পরিত্রাণ থেকেও থাকে সেটা তারা ঠিকমতো অ্যাক্সেস করতে পারেন না। তো সেই কারণে আমি মনে করি যে একটা তো হচ্ছে সার্বিক তার পরিবারের যে আর্থিক সচ্ছলতা, যেটা আমরা আগের এক্সাম্পলে শুভ ওনার কাছ থেকে শুনলাম, সেটা কতখানি সেটা বেড়েছে। একই সাথে সাথে তাদের যে দেশের যে এই এলাকার যে অর্থনীতি, সেটাও গতিশীল লাভ করে। এই উৎস এলাকাগুলো থেকে যখন অভিবাসীরা যান, তারা নতুন নতুন আইডিয়াস তারা নিয়ে আসেন, নতুন কাজের তারা অন্য লোককে প্রভাবিত করেন। কাজে এই স্কিলেরগুলোকে প্রচার দরকার। কাজে শুধুমাত্র সরকার না, সকলের দায়িত্ব আছে, তবে সরকারের অনুঘটকের দায়িত্বটা সরকারের নিতে হবে, তাদেরকেও নতুন করে চিন্তা করতে হবে, এবং মানে ফ্রেমের বাইরে, বক্সের বাইরে তাদেরকে চিন্তা করতে হবে। ধন্যবাদ। আমরা দ্বিতীয় একজনের কাছে যাই, সানজিদা ইসলাম। আপনি যদি মাইক্রোফোনটা একটু তাকে দেন। সানজিদা ইসলাম, আপনার জীবনের গল্প শুনবো। কোথায় গিয়েছিলেন, এখন কেমন আছেন সব মিলিয়ে? আসসালামু আলাইকুম, আমি সাজেদা, কিশোরগঞ্জ পাখন্দিয়া 11 সিন্ধু গ্রাম থেকে আসছি। তো আমি অনেক ছোট থাকতে আমার বিয়ে হয়েছে। আমি পড়ালেখা তেমন একটা করতে পারি নাই, আমার দারিদ্রতার কারণে। আমার ফ্যামিলি তেমন একটা সচল ছিল না। তো এখন আমি কথা বলতে আসছি এই কারণে এখানে সুযোগ পাইছি। আমি প্রথম যখন বাড়ি থেকে কোনো রকম কারোর কাছ থেকে হেল্প পাইছি না, তখন আমার ছোট থাকতে বিয়ে হওয়ার পরে 6 বছর পর আমার একটা ছেলে সন্তান হয়। তারপরে 1 বছর পর ছেলের আব্বু মারা যায়। তো মারা যাওয়ার পরে আমার ফ্যামিলি থেকে আমি কোনো রকম হেল্প পাইনি। না পাওয়ার পরে আমি গার্মেন্টস ফ্যাক্টরিতে আসি। আসার পরে আমি সেখানে কর্মরত হই। কর্মরত হওয়ার পরে 5 বছরের মতো আমি কাজ করি। করার পরে আমি জর্দান যাই 2015 সালের লাস্টে। 2015 সালের লাস্টে যাই 18,000 টাকা বেসিক স্যালারিতে। সেখানে যাওয়ার পরে 3 মাস পর আমি ওইখানে ডাইরেক্ট কোয়ালিটি কন্ট্রোলারে এমপ্লয়ার হিসেবে ঢুকি। যাওয়ার পরে আমার বেসিক স্যালারি হয় 40,000 টাকা। 40,000 টাকার পরে আমি ওখানে পার্ট টাইম সহকারে, ওভারটাইম সহকারে প্রায় 70,000 টাকার মতো আমার ইনকাম হয়। তো সেখানে আমি আমার ফ্যামিলিরও হেল্প করি। বাড়িতে আমার এক ভাইয়ারে বিদেশ পাঠাইছি, আর আমার ছেলে এখন বর্তমান মাদ্রাসার লাইনে পড়ালেখা করতেছে। আর বাড়িতে আসার পরে এখন আমি 2021 সালে করোনার মাধ্যমে বাড়িতে আসছি আমার আম্মু অসুস্থ হওয়ার কারণে। আচ্ছা। তো আসার পরে আমি এখানে একটা টেলারিং কাজ নিছি। আমার এখানে প্রায় 8 জন লোক কাজ করে আমার অধীনে। তো আমি এখানে কিছু জায়গা কিনা বাড়ি করছি, এবং আলাদা জায়গা কিনা যে প্রশিক্ষণটা তৈরি করছি সেখানেও আমার প্রায় 11% জায়গা। তার মানে আপনি বিদেশে জর্ডানে গিয়ে ফিরে এসে এখন এইখানে একেবারে আপনি জি 4 বছর, হ্যাঁ 4 বছর হইতেছে আমি বাড়িতে আসছি। এখন বাড়িতে আসার পরে মোটামুটি ভালো ওদেরকে নিয়ে চলতেছে। আমার আন্ডারে যারা কাজ করতেছে ওদেরকেও মোটামুটি ভালোই রাখছি, এবং আমার উচিলে ওরাও ভালো আছে। আমার ছেলেও আপনি নিজে মাদ্রাসা একজন করতেছে। উদ্যোক্তা হিসেবে আরো অনেককে আপনি সাথে নিয়ে এগোচ্ছেন। জি, তবে এটাই যে আমার পাশে দাঁড়ানোর মতো সত্যি কেউ ছিল না। এতটুকু আসছি সম্পূর্ণটা আমার নিজের উপরে ভিত্তিতে ডিপেন্ড করে। আর হলো আমি ওখানে জর্দান যাওয়ার পরে আমার লেখাপড়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও আমি ওখানে কোয়ালিটি কন্ট্রোলারে ঢুকতে পারছি 3 মাস পরে। অনেক ধন্যবাদ। সাজিদা ইসলামের যে সাফল্যের গল্প শুনলাম। আজকে কিন্তু আমরা আসলে সাধারণত এই অনুষ্ঠানে যারা সমস্যাগ্রস্ত হন, বিভিন্ন সময় প্রতারণার শিকার হয়ে ফিরে আসেন, তাদের কথা শুনি, তাদেরকে মাধ্যমে সচেতন করার চেষ্টা করি। আজকে যারা রয়েছেন কম বেশি সকলেই সফল, তাদের সফলতার গল্প অন্যকে যাতে অনুপ্রাণিত করে সেই বিষয়টি তুলে ধরবার চেষ্টা করছি আজকের এই অভিবাসীর আদালতের বিশেষ অনুষ্ঠানে বেশি সময় নিয়ে। ডক্টর সিয়ার, আপনার
প্রথমে বলছিলাম যে একটি অর্থনৈতিক বিষয় তো রয়েছেই, অভিবাসন প্রত্যাশাই মানুষের অর্থনৈতিক কারণে হয়তো তৈরি হয়, কিন্তু তার একটি সামাজিক প্রতিদানও রয়েছে, যেটি আসলে আমরা সানজিদা ইসলামের ক্ষেত্রে দেখলাম। এবং নারী যারা অভিবাসন শ্রমিক, তাদের বিষয়ে আসলে আমাদের সমাজে এক ধরনের নেতিবাচক দৃষ্টিভঙ্গি আছে, অস্বীকার করবার কিছু নেই। সেই জায়গাটা কি এখন পরিবর্তন দেখছেন আপনি? আমরা বলছিলাম যে 2024-কে একটা যদি পরিবর্তনের বছর ধরি। অবশ্যই এটাকে পরিবর্তন আমাদের করতে হবে, এবং নতুন একটা যখন ব্যবস্থা এখানে হচ্ছে, যেখানে দরদের কথা বলা হচ্ছে, যেখানে দায়ের কথা বলা হচ্ছে, যেখানে ইনক্লুশনের কথা বলা হচ্ছে, যেখানে নন ডিসক্রিমিনেশনের কথা বলা হচ্ছে, অবশ্যই এই সরকারের উপরে সেই দায়িত্ব পড়ে। শুধুমাত্র এই সরকার না, পরবর্তীকালে যারা ইসের মধ্যে আসবেন, আশা করি তারা তাদের বিবেচনার মধ্যে রাখবেন যে কেন এই পরিবর্তনটা এত বড় ত্যাগের বিনিময়ে এই পরিবর্তনটা এসেছিল। আমি প্রথমেই সঞ্জিদা, তাকে আমি সালাম জানাবো, হাজারবার সালাম জানাবো, যে একজন নারী যিনি নিজেই বললেন অতটা তিনি শিক্ষা অর্জন সেটা করতে পারেননি, শুধুমাত্র নিজে প্রত্যয়ে কতখানি তিনি এগিয়ে গেছেন, যেটা অন্যান্য অনেক শিক্ষিত নারীর জন্য এবং শিক্ষিত জনের জন্য, শুধু নারী না, শিক্ষিত জনের জন্য, নারী পুরুষ নির্বিশেষে একজন এক্সাম্পল হিসেবে যিনি থাকবেন, যিনি অল্প বয়সে বিয়ে হয়েছে, স্বামী হারিয়েছেন, সন্তানের তিনি মাতা, এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে তিনি ঢাকায় এসছেন, এবং সেটাও নিশ্চয়ই ইজি জার্নি ছিল না, এবং কিছুকাল পরে তিনি দেখেছেন আরও আমাকে নিজেকে করব, এবং বিদেশে গেছেন, সেখানে স্কিল অর্জন করে এতখানি তিনি যেটা করেছেন, দেশে ফিরে এসে আবার তিনি উদ্যোক্তা হয়েছেন। কাজে এই ধরনের নারী তো আমরা চাই, এরাই হচ্ছেন এই যুগের বেগম রোকেয়া, যে মডেল যেটা হওয়া দরকার, তাকেই তারা আত্মস্থ, তারা সেটা করেছেন। কাজেই এখানে অবশ্যই, এবং এখানে যেটা বলা দরকার, আপনি ঠিকই বলেছেন, নারী অভিবাসীদের উপরে বিভিন্ন সময় আমরা রাষ্ট্র হিসেবে, সমাজ হিসেবে তাদেরকে নিরাপত্তা বিধান করতে পারি না, কিন্তু যখন তারা নিজের উদ্যোগে তারা এগিয়ে যেতে চান, তখন আমরা বাধাগ্রস্ত করার জন্য আমরা থাকি। আমাকে যেরকম বহু বছর আগে, 20 বছর 30 বছর আগে এক ফিল্ড ওয়ার্কে এক নারী আমাকে বলেছিলেন, দেখেন সমস্যা হচ্ছে যে এটা কি খালি বড় লোকের বাইরে যাওয়ার বা পুরুষদের বাইরে যাওয়ার জন্যই কি বিদেশ যাওয়া? আমরা কি কোনো কাজ করতে পারবো না? আপনাদের নিরাপত্তা তো তারা বলে। যখন গ্রামের মধ্যে আমার নানান সমস্যা হয়, সবাই তো আমার ভাসুর হয়ে যায় যখন, তো সেই ক্ষেত্রে আমাকে কেন, তখন আমি যখন কাজ করতে চাই, তখন আমাকে কেন তারা এই করবে? আমার দায়িত্ব তো কেউ নেয় না, কিন্তু আমাকে বাধা দেওয়ার জন্য সবাই কেন আসে? এখনও আমি মনে করি বড় রকমের বাধা রয়েছে, তার থেকে উত্তরণ ঘটানো দরকার, এবং ইনফর্মড তারা যেন যেতে পারে, তারা যেন ট্রেনিং প্রাপ্ত হতে পারেন, যেরকমভাবে এটা হচ্ছে, এবং সেই প্রেক্ষিতে তারা যদি যেতে পারেন, তাহলে আমার মনে হয় বড় রকমের, কারণ 50% বাড়ছে, নারী অভিবাসন বাড়ছে, মাঝে মধ্যে হয়তো কমে, কিন্তু সাধারণভাবে ট্রেন্ড গ্লোবালি এটার চাহিদা রয়েছে, এবং শুধুমাত্র না, গৃহক্ষেত্রেও না, ডোমেস্টিক না, অন্যান্য ক্ষেত্রেও চাহিদা রয়েছে, এবং সেটা আমাদেরকে অবশ্যই এই চাহিদা। অনেক ধন্যবাদ, একদম আপনি যথার্থই বলছেন ডক্টর নুরুল ইসলাম। এই চাহিদা মেটানোর ক্ষেত্রে, মানে নতুন কর্মসংস্থান, নতুন শ্রম বাজার, নতুন ধরনের কাজের ক্ষেত্র, সেখানে আসলে নারীদের যে ভূমিকা রয়েছে কিংবা তাদের যে আরো সম্ভাবনা রয়েছে, সেই জায়গাটিতে আমরা সঠিকভাবে কাজ করছি কিনা, সরকার বলুন, অন্যান্য ধন্যবাদ। আসলে সহযোগী প্রতিষ্ঠান, সত্যি কথা বলতে আমাদের যে এই ব্যাপারে যে উদ্যোগ, সেটা খুবই ফলপ্রসূ হচ্ছে না, কারণ আমাদের দেশ থেকে এখনো নারী যারা যাচ্ছেন মাত্র কয়েকটা দেশে, এবং সেটা মাত্র 3-4টা পেশায়। একটা গার্মেন্টস ওয়ার্কার হয়তো ভালো একটা পেশা পাওয়া যাচ্ছে, আগে নার্স ছিল, এটা একটু এখন বন্ধ হয়ে গেছে, আর বেসিক্যালি গৃহকর্মী পেশায় যাচ্ছে, এবং আমাদের 97% যাচ্ছে শুধু এই 3টা পেশার মধ্যে, বাকি 3% অন্যান্য কিছু পেশায় যাচ্ছে। কিন্তু এই ব্যাপারে যে একটা উদ্যোগ নেওয়া, কারণ অনেক দেশেই নারী কর্মীদের জন্য অনেক আলাদা আলাদা পেশায় ডিমান্ড রয়েছে, কিন্তু আমরা এটা এক্সপ্লোর করতে পারছি না। সরকার থেকে বলি বা এই রিক্রুটিং এজেন্সির তো কোনো উদ্যোগই নাই। তারা যেহেতু আপনারা জানেন যে গৃহকর্মী পাঠালে এখন $2,000 থেকে $2,500 তাদেরকে কমিশন দেওয়া হয়, এটা তাদের জন্য একটা মানে বোনাস পয়েন্ট হয়ে গেছে, যার ফলে তারা ওখান থেকে আর কোথাও যেতে চাচ্ছে না। এবং মজার ব্যাপার হলো যে শুধু সৌদি আরবে যে আমরা এখানে পাঠাচ্ছি, যেখানে দেখা যায় যে বেতন হয়তো 20,000 থেকে 30,000-এর মধ্যে ওঠানামা করে, পাশাপাশি আমরা যদি হংকংয়ে পাঠাই, সেখানে এখন বেতন হয়ে গেছে 60 থেকে 70,000 টাকা, কিন্তু হংকংয়ে পাঠাচ্ছে না। কারণ হলো যে হংকংয়ে পাঠাইতে ওই কমিশনটা নাই, কারণ তারা সবসময় তাদের প্রফিটটা দেখছে, এবং তারা মূলত এই প্রাইভেট সেক্টরটাই কিন্তু বিভিন্ন ডিমান্ড নিয়ে আসে। ডক্টর নুরুল ইসলাম, আপনি বলছিলেন যে আসলে নারীদের ক্ষেত্রে, বিশেষ করে নারী অভিবাসন শ্রমিক কিংবা তাদের যে অভিবাসন সেক্টর রয়েছে, সেখানে আরও অনেক বেশি জায়গায় কাজ করার সুযোগ রয়েছে, আরও অনেক বেশি জায়গায় প্রশিক্ষিত করে
পাঠানোর সুযোগ রয়েছে, কিন্তু সেখানে কিছু নীতিগত বিষয়ে আমাদের হয়তো নজর দেওয়া উচিত। নীতিগত বিষয়ে খবর জানবার আগে আমরা আরেকজনের সাথে একটু কথা বলে নিতে চাই। সানোয়ার বেগম, আপনার ক্ষেত্রে আপনি কোথায় গিয়েছিলেন, আপনার গল্পটি শুনতে চাই আমরা। আসসালামু আলাইকুম, আমার নাম সানোয়ারা, আমার বাড়ি টাঙ্গাইল আগবেথর। আমার বিয়ে হয় 1990 সালে। 2012 সালে 4 সালে আমার স্বামী নিখোঁজ। আমার এই মাঝখানে 4টা বাচ্চা। পরে আমি 4 বাচ্চা নিয়ে কী করব, পরে আমি আমার 2 ছেলের আমি ইতিমখানায় দেই, বড় 2টা মেয়ে আর ছোট ছেলে ইতিমখানা দেয়। পরে ওই ইতিমখানা থেকে ওই হুজুরের সাথে পরিচয় হয়। পরিচয় হলে বললে যে সানির আম্মা তুমি বাহিরে যাও, আমি তোমাকে বাহিরে পাঠাই। পরে ওই লোকে আমারে ওই সৌদি আরবে পাঠায়। তখন বেতন ছিল মাত্র 400 টাকা, বাংলাদেশের 8,000 টাকা। পরে আমি যাই হইতেছে বিদেশ করি, ওই গৃহকর্মী হিসাবে কাজে যাই। পরে হইতেছে ওই জায়গার থেকে 3 বছর পর পর ছুটিতে আসি। এসে মেয়েগুলো বড় হইলো, ওইরকম বড় হয় নাই, অল্পই 12-13 বছর হয়েছে। পরে একবার ছুটিতে আসছে, বড় মেয়ে বিয়ে দিলাম। আবার গেলাম যায় ওই অল্প টাকাই, আবার তখন হইতেছে আমি 80,000 টাকা দেওয়া হইতেছে আমি বিদেশ যাই। পরে আবার ছুটিতে আইসা আবার 3 বছর রইলাম, তো আইসা আর একটা মেয়ে বিয়ে দিলাম। মেয়ে দিয়া তো পরে এখন কয় যে তোমরা মেয়ে বিয়ে দিচ্ছ গ্রামে, তাহলে আর বিদেশ যাও না। তারপরে আমি একটা টাঙ্গাইলে প্যারামেডিক্যাল কলেজে বাবুর্চি হিসাবে চাকরি নিই, কাজ করি। পরে ওই জায়গা থেকে আবার হইতেছে সবাই বলে যে তুমি বাহিরে থাকছো, তাহলে আবারও তুমি বাহিরে যাও। ওই জায়গায় একটা সুযোগ আসে, আশিপুর টাঙ্গাইলে একটা ট্রেনিংয়ে আমি যাই। পরে আমি ওই জায়গা থেকে জর্ডান যাই আবার। হ্যাঁ, জর্ডান যাই ওই বাসার কাজেই যাই, কাজ করে পরে আস্তে আস্তে আবার ছেলে বড় হইলো। পরে ছেলেকে বাহিরে নিলাম, আবার হইতেছে 2 মেয়ের জামাই বাহিরে নিলাম। আবার হইতেছে এই জর্ডানেই আমি আবার 2 মেয়েরই নিলাম। নিয়ে পরে আমি দেশে আসছি। দেশে আইসা পরে কিছু জায়গা কিনছি, 11% জায়গা কিনছি। জায়গা কিনে পরে ওই জায়গায় একটা মুরগি ফার্ম করছি। করে এখন ওই যে ফার্ম নিয়ে কয়েকজন লোক রাখছি, ছেলে রাখছি 2টা, আর আমি ছেলের বউ, ছেলেকে বিয়ে করাইছি। ওইটা নিয়ে সুন্দরভাবে আর কি, সেইটা নিয়ে এখন আপনি হ্যাঁ এটা নিয়ে আছি। 1000 মুরগির। সানোয়ার বেগম, একটু আপনি বলেন, আপনার তো দীর্ঘ অভিজ্ঞতা, আপনি নিজে গেছেন, আপনার আত্মীয় স্বজন ছেলে মেয়েদেরকে নিয়েছেন। আসলে কিভাবে কোর প্রস্তুতি নিয়ে যদি কেউ বিদেশে যায়, বিশেষ করে মধ্যপ্রাচ্য নারীদের ক্ষেত্রে, আপনার অভিজ্ঞতা বলে, তাহলে সে আরো ভালো করতে পারবে, সেখানে আরো অনেক সফলতা পাবে। আপনার কাছে কি মনে হয়? আমি তো মনে করেন যে দেশে অনেক কষ্ট, 4 জন বাচ্চা আমার, আমি স্বামী ছাড়া অনেক জীবন যুদ্ধ নিয়ে আমি সবকিছু ত্যাগ করে আমি বিদেশে বাড়ি যাই এই সন্তানের ভবিষ্যতের জন্যই। তা আল্লাহ দিল্লা আমার খুব ভালোই ছিল, আমার ম্যাডামও ভালো ছিল, বা আমি যে কাজে গেছি আমার কাজও ভালো ছিল। এরকমভাবেই আমি খুব ভালোই ছিলাম আর কি। আমি ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা আজকে সফলতার গল্প শুনছি, সেইটি যাতে আরও অনেককে অনুপ্রাণিত করতে পারে, সচেতনও করতে পারে, সেইটি আসলে আমাদের আজকের বিশেষ উদ্দেশ্য আলোচনার। ডক্টর নুরুল ইসলাম, আপনি বলছিলেন যে কিছু জায়গায় সরকারেরও আসলে বিশেষ নজর দেওয়া উচিত, সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গির বিষয়টি ডক্টর সি আপনার বললেন। নীতিগত পরিবর্তন কি কি প্রয়োজন এই মুহূর্তে, আমরা যদি সামনের দিনগুলোর দিকে তাকাই? যেমন আমাদের প্রশিক্ষণ ব্যবস্থাটাকে আরও বেশি ঢেলে সাজানো দরকার। যে পার্টিকুলারলি আমরা যদি নারী কর্মীদের জন্য বলি, আমরা সারা বিশ্বে কেয়ার গিভারের একটা বড় ডিমান্ড রয়েছে, আমরা কিন্তু এখনও এটা টাচই করতে পারিনি। আমাদের দেশ থেকে এই ধরনের যারা আছেন সানোয়ারা বেগমের মতো, ওনারা কিন্তু আরও ভালো পেশায় যেতে পারেন, যেহেতু বাইরে থেকে ঘুরে এসছেন, ওনাদের অভিজ্ঞতাও হয়েছে। এবং যারা আরও একটু বেশি শিক্ষিত, তারাও কেয়ার গিভারের ট্রেনিং নিয়ে যেতে পারেন। এবং উন্নত দেশে আপনার কেয়ার গিভারের প্রচুর ডিমান্ড রয়েছে, আমাদের ইউরোপে রয়েছে, চায়নাতে রয়েছে, জাপান, কোরিয়াতে রয়েছে, কিন্তু আমরা প্রডিউস করে দিতে পারছি না। এটা পলিসিগত কিছু ডিসিশন নিতে হবে যে আমরা ট্রেনিং সেন্টারগুলোকে কীভাবে আপগ্রেড করব, সেখানে ল্যাঙ্গুয়েজগুলো কীভাবে ট্রেনিং দিব, তাদেরকে কীভাবে রেডি করে দিব, আর ওই দেশের যারা পলিসি মেকার আছে তাদের সাথে একটু সংযোগ করে দিব। কিন্তু ডিমান্ড আর সাপ্লাইয়ের এই ম্যাচিংটা হচ্ছে না বলে আমাদের এই কর্মীরা বঞ্চিত হচ্ছে, এবং এই অনেক কর্মী তারা যাওয়ার জন্য রেডি হয়েও তারা যেতে পারছে না। এটা একটা বড় জিনিস। আর নারী কর্মীদের জন্য যে অন্যান্য পেশা, যেমন আমরা বিএমইটি থেকে একটা স্টাডি করেছিলাম যে 53টা দেশে কী ধরনের স্কিল লোকের চাহিদা আছে, তার মধ্যে
নারী কর্মীর একটা স্পেশাল সেকশনই ছিল যে আমরা নারী কর্মীদের আমরা মাত্র 3টা পেশায় না পাঠিয়ে আরও অন্যান্য পেশায় কিভাবে আমরা পাঠাতে পারি, সেই জিনিসগুলোকে আমরা যদি বাস্তবায়ন করতে পারি, যে আমরা যে পাঠানোর যে সম্ভাবনাটাকে কাজে লাগাতে পারি। নতুন নতুন অনেকগুলো দেশ আছে, ইস্ট ইউরোপের দেশেও মেয়েদের অনেক ডিমান্ড আছে, সেগুলোকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি। মানে ভিসা একই সাথে কাজের পদ্ধতিটা ক্ষেত্র এবং মানে দেশও এখানে উপকৃত নতুন করে হবে। খোঁজা দরকার। আর ইস্ট ইউরোপে আপনি জানেন যে ভিসার ব্যাপারে একটা সমস্যা ছিল, সেটা রিসেন্টলি প্রবলেমটা সলভ হয়েছে, যে এখানে ভিসার সেন্টার ছিল না, এমবাসি ছিল না, সেগুলোকে নিয়ে আসা হচ্ছে এবং এই সুযোগটাকে কাজে লাগিয়ে নারী কর্মীদের বিদেশে পাঠানোর জন্য একটা বড় উদ্যোগ নেওয়া যেতে পারে। অনেকগুলো পেশায় সেখানে যেতে চায়, যে রাশিয়া, বুলগেরিয়া, পোল্যান্ড এসব জায়গায় ভালো ডিমান্ড আছে, কিন্তু আমরা ভিসা করার জন্য হয়তো ইন্ডিয়া যেতে হতো, অন্য দেশে যেতে হতো, থাইল্যান্ডে যেতে হতো। সেই জিনিসগুলো এখন সলভ হয়ে যাচ্ছে এবং সেটাকে আমরা কাজে লাগিয়ে আমরা এই বিদেশে লোক পাঠানো এইসব দেশে আমরা কিন্তু ইজিলি করতে পারি, শুধু মধ্যপ্রাচ্যের উপরে ডিপেন্ডেন্ট না থেকে। এবং আমরা যেটা বলি যে 93% লোক যায় আমাদের অ্যাকচুয়ালি মাত্র 7টা দেশে, সেটাকে আমরা ওভারকাম করে ছড়িয়ে দিতে পারি, তাহলে আমাদের অনেক সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে, তাদেরও সুবিধা হয়। নিশ্চয়ই সেটি তো যারা যাচ্ছেন তাদের সুবিধার বিষয়টি আছে। ডক্টর সিয়ার, আপনার যে নীতিগত প্রসঙ্গ তুলেছেন ডক্টর নুরুল ইসলাম, এবং এই যে চাহিদা এবং যোগানের এত বড় ফারাক, এই সমন্বয়টা সাধনের জন্য আপনি বলছেন যে এই সরকার অনেক উদ্যোগী হয়েছে, তারপরে এই সরকারের নানাবিধ চ্যালেঞ্জ, সামনে আমরা হয়তো একটি নতুন সরকার পাবো। সব মিলে আপনারা যারা বিভিন্নভাবে কাজ করছেন তাদের আর কি কি ভূমিকা এখানে পালন আমরা করা হয়েছে? স্পেশালি অনেকগুলো এখানে বিষয় রয়েছে। একটা হচ্ছে রিক্রুটমেন্ট, একটা বড় খাত। কারণ এখানে যেটা সানোয়ারা বেগম যেটা বললেন যে তার মালিক ভালো ছিল, এই মালিক ভালো, এটা আপনি বুঝবেন কি করে? এবং পার্টিকুলারলি গৃহকর্মে ডেফিনেটলি এটা একটা চ্যালেঞ্জ। কিন্তু এমনি যারা ইসেরা নিচ্ছে, যে মিল ফ্যাক্টরি কোম্পানি অন্যরা যারা নিচ্ছে, সেই ক্ষেত্রে তো আমার একটা অ্যাসেসমেন্ট এখানে থাকতে হবে। এখানে কোনো দেশ কোনো কোম্পানিকে একেবারে তারা ব্ল্যাক লিস্ট করে। আমরা কি খবর রাখি কোন অন্যান্য আমাদের যারা পার্শ্ববর্তী দেশ তারা ব্ল্যাক লিস্ট কোন কোম্পানিকে করেছে? দেখা যাচ্ছে সেখানে তারা ব্ল্যাক লিস্টেড হয়ে তারা আমাদের দেশ থেকে আমাদের রিক্রুটিং এজেন্সির মাধ্যমে তারা নিয়ে যাচ্ছেন। আমাদের রিক্রুটিং এজেন্সি জেনে থাকলেও সেটা তারা প্রকাশ করবেন না, কারণ এটাতে তাদের স্বার্থ এখানে জড়িত। কাজে এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে দায়বদ্ধতা আনা এবং স্বচ্ছতা আনা, সেটা একটা দিক। দ্বিতীয়ত হচ্ছে ওই দেশে আমার মেকানিজম আমাকে সেখানে প্রতিষ্ঠা করতে হবে। অবভিয়াসলি মিশনগুলো আমাদের পয়েন্ট অফ কন্ট্যাক্ট, কিন্তু তার মাধ্যমে সেখানে তাদের যদি অন্যায় অবিচার এগুলো হয়, সেগুলোর ক্ষেত্রে পরিত্রাণ পাওয়ার সুযোগটা তৈরি করে দেওয়া। সবগুলো কেস আমাদের ইন্ডিভিজুয়াল কেস করতে পারবে না, কিন্তু কিছু জেনারেল কিছু প্রবলেম সেখানে থাকে। সেই প্রবলেমগুলোর ক্ষেত্রে দরকার হলে সেখানে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করে সেগুলোকে পরিত্রাণ পাওয়ার সেই চেষ্টাগুলো সেখানে করতে হবে। কোনো দেশে বেসরকারি সংস্থা সেখানে আস্তে আস্তে গড়ে উঠছে, এবং যেরকম মালয়েশিয়াতে সেখানে হিউম্যান রাইটস কমিশন সেখানে রয়েছে, মালয়েশিয়ান বার কাউন্সিল সেখানে রয়েছে, তাদের সঙ্গে সম্পৃক্ত হওয়া। আর দেশের ক্ষেত্রে তো অবশ্যই স্কিল থেকে শুরু করে উনি যেই কথাগুলো বলেছেন, আমাদের পুরো ঝোঁক বিগত সরকারগুলো, আমি বলবো শুধুমাত্র গত সরকার না, আগেরগুলোর ক্ষেত্রেও ঝোঁক হচ্ছে টিটিসি আমি কতগুলো বাড়াচ্ছি, এটা হচ্ছে স্কিল আমি কতখানি করতে পারছি, আমার কমিটমেন্টারি, এবং সেটার সংখ্যা দিয়েই সেই ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে, যার ফলে এখানে লেনদেন হচ্ছে, সংগঠনগুলো তাদের দলীয় সংগঠনগুলো লাভবান হচ্ছে, এবং সেখানে টিটিসিগুলি হয়ে যাওয়ার পরে কাক সেখানে চড়ে বেড়ায়, সেখানে কিন্তু কাজ অনেক ক্ষেত্রেই সেখানে হচ্ছে না। এইগুলোকে আরো কিভাবে গতিশীল করা যেতে পারে, সেক্ষেত্রে আমার দরকার, আমি সিলেক্টিভলি কতগুলো ট্রেডকে, যেটা নুরুল ইসলাম সাহেব যেগুলো বললেন, যেগুলো মনে করি যেগুলো সম্ভাবনা আছে সেগুলো আইডেন্টিফাই করলাম, ট্রেনারদেরকে আমি ট্রেন করলাম, দরকার হলে মাস্টার ট্রেনারদেরকে বিদেশ থেকে আমি নিয়ে এসে 4-5টা টিটিসিকে আমরা কেন টার্গেট করি না, এবং সেখানে শুধু সরকার না, সেখানে বেসরকারি সংস্থাগুলোর সাথে পার্টনারশিপে আমরা এই কাজগুলো করতে পারি। সুরওয়ার হোসেন, এবার আপনার কাছে শুরুতে যেতে চাই। আপনি সম্ভবত দক্ষিণ কোরিয়াতে গিয়েছিলেন, একটু বলবেন যে মানে আপনার জীবনের গল্পটি কি, এখন কেমন আছেন সব মিলিয়ে? আমি সারোয়ার। আমি 2007 সালে বুয়েসেলের একটা সার্কুলারের মাধ্যমে জানতে পারি দক্ষিণ কোরিয়ায় কিছু লোক নেওয়া হবে। তা আমি অন্য দেশের ভাষা শেখার জন্য একটু আগ্রহী ছিলাম, তো এই সুযোগটা আসার কারণে আমি বুয়েসেলে অ্যাপ্লিকেশন করি এবং পরবর্তীতে লটারিতে বিজয়ী হই এবং কোরিয়ান ভাষা একটা ল্যাঙ্গুয়েজ সেন্টারে শিখি। তারপর পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হওয়া সত্ত্বেও দীর্ঘসূত্রিতার কারণে সরকার সম্ভবত কোনো সমস্যা ছিল, যেতে পারি না, অপেক্ষার প্রহর আর হয় না। তারপর আমি ওমান চলে যাই।
ওমানে একজন প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে যাই ওইখানে 1 বছর 10 দিন থাকার পর আমি জানতে পারি কোরিয়া যাওয়ার জন্য যে আমি পরীক্ষা দিয়েছিলাম সেটার দুয়ার উন্মোচিত হয়েছে, আমি সিলেক্টেড হই একটা কোম্পানিতে যাওয়ার জন্য। আমি তৎকাল সিদ্ধান্ত নিই যে ওমান থেকে আমি কোরিয়া যাই, গিয়ে দেখি কোনটার কী অবস্থা, ওমান ভালো না দক্ষিণ কোরিয়া ভালো। তা আমি 6 মাসের ছুটি নিয়ে আসি, 6 মাসের ছুটি নিয়ে দক্ষিণ কোরিয়া যাই। দেশে আসার পর 3 মাস পর একটা উৎপাদনমুখী কোম্পানিতে আমি জব করি। 6 বছর একটানা থাকার পরে আবার দেশে আসি। এর মধ্যে প্রতি বছরই আমি দেশে আসি। তা আলহামদুলিল্লাহ ওইখানে দক্ষিণ কোরিয়ার কর্মপরিবেশ খুব ভালো। আমাদের দেশ থেকে যদি শ্রমিক যায় বা কর্মী পাঠানো হয় তাহলে ওনারা অর্থনৈতিকভাবে দেশকে যেমন সমৃদ্ধশালী করে, নিজের পরিবার তথা সামাজিকভাবেও সমাজ উন্নয়নের কাজে নিজেকে নিয়োজিত করতে সরোয়ার পারে। হোসেন, একটু জানতে চাই, মানে যারা যেতে চান দক্ষিণ কোরিয়া কিংবা অন্য কোনো দেশে, তাদের আসলে বাড়তি কোনো কিছু শিখে যাওয়া উচিত নাকি কোন বিষয়গুলো তাদের নজরে রেখে যাওয়া উচিত যাতে তাদের নিজেদেরও ভালো হয়, দেশের তো হবেই? আমি মিডল ইস্টের কথা বলি, যেহেতু আমি ওমান 1 বছর ছিলাম, তো ওইখানে যে সমস্ত লোকজন যায় তারা খুব ঝামেলার মধ্যে পড়ে। কারণ ওনারা যারা যায় তারা কোনো ট্রেনিং প্রাপ্ত না, ট্রেনিং ছাড়া যায়। দক্ষ শ্রমিকের খুবই অভাব, দক্ষ শ্রমিক না থাকার কারণে, এবং ওইখানকার আমাদের দেশের কিছু দালাল আছে, এবং ওই দেশে আমাদের দালালগুলা এবং বাংলাদেশের কিছু দালাল মিলে অদক্ষ কর্মী যাচ্ছে তাই এভাবে নিয়ে যাচ্ছে। এবং অনেক ক্ষেত্রে বলা হয় যে এটাকে কি বলে, যে ওই প্রি ভিসা বলতে কোনো শব্দ নাই। একটা কোম্পানির মাধ্যমে যায়, গিয়ে ওই কোম্পানির কোনো কাজকর্ম থাকে না, তাই অন্য যে কোনো জায়গায় কাজ করতে পারে, এটাকে আসলে বলা হয় প্রি ভিসা। তো এইভাবে আমি দেশের প্রত্যেক মানুষকে বলবো প্রি ভিসা বলতে কোনো শব্দ নাই, প্রি ভিসায় আপনারা যাবেন না। এবং সেই সাথে মানে ট্রেনিং নিয়ে যেতে। হ্যাঁ, আমি গভর্নমেন্টকেও বলবো, এখানে 2 স্যার আছেন, ওনারা দেশের গভর্নমেন্টের সাথে যুগ সাজসে বিভিন্ন সময় বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণ করেন। ওনাদেরকে বলবো ট্রেনিং ছাড়া বিদেশে যেন কোনো লোক না যায়, এই ব্যাপারে সরকারকে অনেক ধন্যবাদ। একদম স্পষ্ট আপনার বক্তব্য সরোয়ার হোসেনের। ডক্টর নুরুল ইসলাম, আপনার কাছে আসতেই হবে, যেহেতু ট্রেনিং এর প্রসঙ্গ বারবার আসছে। আপনার অভিজ্ঞতা আসলে কি বলে? আমরা আসলে আলোচনার প্রায় শেষ দিকে কিছু পরামর্শ চাই, যেটি আসলে সাধারণ মানুষ একই সাথে যারা রয়েছেন সংশ্লিষ্ট নীতি নির্ধারণী পর্যায়ে তাদের জন্য সুবিধাজনক হবে। ধন্যবাদ। আবার আপনি ট্রেনিংয়ের কথা যেটা বলেছেন, আমাদের সরকারি এবং বেসরকারি পর্যায়ে এখন যে ট্রেনিং ফ্যাসিলিটি বাংলাদেশে হয়েছে, এটা আমি মনে করি অলমোস্ট সাফিসিয়েন্ট হয়ে গেছে। কিন্তু সাফিসিয়েন্ট হয়েছে শুধু ইনফ্রাস্ট্রাকচার, মানে সংখ্যার দিক থেকে। আমাদের এখানে কোয়ালিটিটা বাড়াতে হবে। সবচেয়ে বড় হলো সার্টিফিকেশন। যেমন আমাদের যে সার্টিফিকেট এখানে দেওয়া হয়, এনএসডিএ এবং বিটিবি দুটো প্রতিষ্ঠান আছে, এই সার্টিফিকেট কোনো দেশেই রিকগনাইজড না, কেউ স্বীকৃতি দেয় না। এবং আমাদের এখানে এই সার্টিফিকেট নিয়ে গেলে তারা যদি ডিপ্লোমা লেভেলে নিয়ে যায় অথবা নিচের লেভেলে নিয়ে যায়, কোনোটাই তারা বুঝে না। এই জন্য এটার একটা আন্তর্জাতিক স্বীকৃতি দরকার, অথবা ইন্টারন্যাশনাল সার্টিফাইং কিছু বডি আছে, তাদের সার্টিফিকেশনটা আনা দরকার। এর জন্য কিছু ইকুইপমেন্ট আপগ্রেডিং করতে হবে, কিছু টিচার ট্রেনিং করতে হবে, এবং কারিকুলামটা একটু আপগ্রেডিং করতে হবে। খুব বেশি লাগবে যেটা আমি বলবো না, কিন্তু এটা তাদের যে চাহিদা সেই অনুযায়ী একটা টুইনিং অ্যারেঞ্জমেন্ট আমরা বলি, মিউচুয়াল রিকগনিশন বলি, এটা করতে হয়। ইদানিংকালে চালু হয়েছে, আপনি জানেন, সৌদি আরব থেকে তাকামল নামে, যে তারা এখানে দক্ষ কর্মী নিতে হলে এখানে টেস্ট দিয়ে তারা নিচ্ছে। কারণ তারা দেখছে যে এই সার্টিফিকেটগুলো গিয়ে ওখানে রিকগনাইজড হচ্ছে না, সেজন্য তাদের লোক এসে এখানে একটা সেন্টার করেছে আমাদের টিটিসিগুলোতেই, এবং তাদের কারিকুলাম অনুযায়ী টেস্ট দিয়ে নিচ্ছে বাধ্য হয়ে। যেহেতু আমরা এটা করিনি, ওরা এটা করছে, কিন্তু এটাকে খুব সম্মান করা দরকার। এটাকে বাইপাস করার জন্য রিক্রুটিং এজেন্সিরা উঠে পড়ে লেগেছে, যে কোনোভাবে ওইটাকে বাইপাস করে কোনো রকম পাঠাতে পারলে হয়, তাতে হয় কি দক্ষ কর্মীর প্রবলেম হয়। বরং এটাকে এস্টাবলিশড করে তারা যদি এই টেস্টটাকে তারা সার্টিফাই করে যে প্রকৃত এই টেস্টে পাস করেই তারা যাচ্ছে, তাহলে বাংলাদেশের আরও সুনাম বাড়বে এবং দক্ষ কর্মীরা সেখানে কাজ করতে পারবে। এবং ওদের কারিকুলাম অনুযায়ী আমাদের ট্রেনিংটাকে আপগ্রেড করে ফেলুক সবগুলো ট্রেনিং সেন্টারে, বিএমইটির হোক বা অন্যান্য যেগুলো হোক, তাহলে হবে কি ওখানে গিয়ে আর কোনো সমস্যা হবে না, নতুন করে কোনো সমস্যায় পড়তে পারবে না। আন্তর্জাতিক মানের একটা প্রশিক্ষণ নিয়ে তারা যাবে, সেটি যেখানে গ্রহণযোগ্য সব জায়গায় গ্রহণযোগ্য হবে। অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম। ডক্টর সিয়ার আবরার, আপনি একই সাথে রামডো নির্বাহী পরিচালক, একই সাথে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। আপনি জানেন যে বৈশ্বিক পরিস্থিতির পরিবর্তন হচ্ছে, আমাদের বাংলাদেশের এক ধরনের পট পরিবর্তনের সাথে সাথে সারা বিশ্বে সব কিছু মিলে আসলে আগামী দিনে যারা দেশের বাইরে যেতে চাবে, যে তাদের দক্ষতাকে আসলে সেখানে বিক্রি করে বাংলাদেশের জন্য অর্থনৈতিক একটি সুরক্ষা জায়গা তৈরি করবে,
এই মুহূর্তে আসলে সরকার এবং সহযোগী প্রতিষ্ঠান কিংবা রামরুর মতো যারা রয়েছেন তাদের আসলে কি করণীয়? না, আসলে এখন যেটা হচ্ছে যে এটা বড় একটা চ্যালেঞ্জ কিন্তু সামনে আসছে, এবং অতীতেও চ্যালেঞ্জ এসছে। তেলের মূল্য বেড়ে যাওয়ার পরে দাবি অনেকটা চাহিদা অনেকটা কমে গিয়েছিল, পরবর্তীকালে সেটা উঠেছে। কিন্তু বিশ্বায়নের যুগে শ্রমিক তাদেরকে নিতে হবে। এখন কি ধরনের শ্রমিক তারা নেবেন সেটা অনেকটা নির্ভর করছে কতখানি আমরা আমাদের শ্রমিককে আন্তর্জাতিক বাজার, মানে আন্তর্জাতিক বাজারে কি দাঁড়াবে তার সাথে প্রস্তুত করতে হবে। আইটি সেক্টর একটা বড় রকমের একটা সেক্টর সেখানে রয়েছে। তারপরে যে কেয়ার গিভিং, ওদের ডেমোগ্রাফিক যে প্যাটার্ন, সেখানে অবশ্যই তাদের দরকার হবে কেয়ার গিভারের কথা বলা হয়েছে। এবং এই দুটোকেই যদি আমরা টার্গেট করি, ইউরোপিয়ান দেশগুলোর সঙ্গে আমরা কথাবার্তায় আলাপ আলোচনার মধ্যে যেতে পারি। তোমরা চাও না অনিয়মিতভাবে অভিবাসীরা তোমাদের দেশে আসুক, ভালো কথা, আমরাও চাই না আমাদের নাগরিকরা তোমাদের দেশে যাক। কিন্তু সেখানে যদি থাকে, সেখানে যদি এই শ্রমিকদের যদি চাহিদা থাকে, সেটা ইটালির সেখানে ফার্মিংয়ের জন্য হোক বা যেখানেই হোক, তাহলে কিন্তু এরা অবশ্যই যাবে। কাজে সেই কারণেই তোমাদের যে সমস্ত ক্ষেত্রগুলো চাহিদা আছে সেখানে নিয়মিতভাবে তোমরা তাদেরকে নাও। যে সমস্ত জায়গায় দক্ষতার প্রয়োজন হবে বা সেই ট্রেনিংগুলো তোমরা আমাদের দেশে এই অধীনে, যেটা কথা নুরুল ইসলাম সাহেব বললেন, সেগুলো মিলিয়ে সেই ট্রেনিংয়ের তোমাদের যুগোপযোগী ট্রেনিং করে তোমাদের চাহিদা অনুযায়ী তুমি তাদেরকে নিয়ে যাও। কিন্তু তোমরা বন্ধ রাখবে বাজার, দক্ষিণপন্থী রাজনীতির কাছে নতি স্বীকার করে তোমরা অস্বীকার করবে তোমাদের চাহিদা নাই, কিন্তু আসলে চাহিদা রয়েছে, তাহলে তো এই ধরনের থাকবে। আমার মনে হয় এই নতুনভাবে আমাদেরকে চিন্তা করতে হবে। আমরা আশা করি এই সরকার এবং পরবর্তীকালে যারা দায়িত্ব নেবেন এই অনুধাবন তারা করতে পারবেন, এবং স্কিলের ক্ষেত্রে একটা বড় রকমের একটা যেন তারা, এবং সময়ের চাহিদা মিটিয়ে তারা নীতিগতভাবে সিদ্ধান্ত নেবে। অনেক ধন্যবাদ আপনাদের আলোচনার জন্য। এই ফাঁকে আসলে জানিয়ে রাখতে চাই যে রামরুতে আপনারা 333 নাম্বারে টেলিফোন করে যে কোনো সমস্যার সমাধান জেনে নিতে পারেন, আর সরাসরি আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন। তাদের ঠিকানা জানিয়ে দিই, 179 সাত্তার ভবন, শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, বিজয়নগর, ঢাকাতে একটির অফিস। অভিযোগ ramru@gmail.com বা ফেসবুকে facebook.com/ramru, কিংবা টেলিফোন করতে পারেন 019117444624 আর 33333 নাম্বার তো রয়েছেই। আজকের মতো এখানে আমরা আলোচনা শেষ করছি। আগামী দিনে, আগামী বছরে আমাদের এই সেক্টরটি আরও নতুন কিছু নিয়ে আসবে। যে সাফল্যের গল্প আজকে এই চারজন জানিয়েছেন, আপনাদের চারজনকে ধন্যবাদ। ডক্টর সিয়ার আবরার, ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে জানাতে চাই যারা আপনার সাথে ছিলেন। আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন ডিবিসি নিউজের সাথেই।